আমি ছোট মনির, টাঙ্গাইল ২ গোপালপুর ভবাপুর সংসদীয় আসনের ২ বারের সংসদ সদস্য। আপনার যে কোশ্চেন, সে কোশ্চেনের ৫ই আগস্ট ২০২৪, যে ৫ই আগস্টের জুলাই আগস্ট আমরা যেটা বলি, সেই জুলাইয়ের ছাত্র আন্দোলনটা ছিল কোঠাকে ঘিরে। ছাত্রদের একটি ন্যায্য দাবি ছিল, সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন শুরু করে। দেখুন, আপনারা সারা পৃথিবীতেই কোনো আন্দোলন, যে কোনো আন্দোলন যে আজকে বললাম কালকে সরকার মেনে নেয়, এটা পৃথিবীর কোনো দেশেই নয়। ছাত্রদের সেই দাবিগুলো সরকারকে মিটিং করতে হয়, সরকারকে বুঝতে হয়, সেই বোঝার মধ্য দিয়েই একটা সিদ্ধান্ত আসে যে সেই আন্দোলনের দাবিটা কতটুক যৌক্তিক এবং কি সেটাকে বাস্তবায়ন করার জন্য। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়া এবং কি চীন সফরে থাকার কারণে যে সময়টা সিদ্ধান্ত নেওয়ার সময়টা, সেই সময়টা লেন্দি হয়। যে এক পর্যায়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের বডিকে, মন্ত্রীদের বলে যে ঠিক আছে, এটা ছাত্রদের ন্যায্য দাবি, যে সকলের জন্য সমান অধিকার, সেই দাবির জন্য আন্দোলনটা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেন এবং কি সেই আন্দোলনের সাথে আমরাও বলেছি এটা ছাত্রদের সকলের দাবি, এটাকে মেনে নেওয়া হোক। আমরা সংসদে বলেছি, মন্ত্রী পরিষদে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন মেনে নেয়, তখন এই ছাত্ররা এক দফায় যায় সরকার পতনের। মূলত এই আন্দোলনটা ছিল আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনা সরকারকে পতনের জন্য। সেটা পরবর্তী স্পষ্ট হয়। আপনারা দেখেছেন না, আন্দোলনের সময় তারা বিভিন্ন জঙ্গির মাধ্যমে ছাত্রদের উপরে, আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, আরও যারা হত্যা হয়েছে তাদের উপর গুলিবর্ষণ করেন এবং এই আন্দোলনকে বেগবান করার জন্য তাদের রক্ত প্রয়োজন ছিল। এই আন্দোলনটা 2018 হয়েছে, আরও হয়েছে, কিন্তু কোনো লাশ কিন্তু পড়েনি। এই আন্দোলনটা ফাইনাল রূপ নিয়েছিল ডক্টর ইউনূস, স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানি শক্তি এবং কি আমেরিকার গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে তারা একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারে যে এখানে আমাদের রক্ত প্রয়োজন। যে কারণে তারা ছাত্রদের উপরে গুলি করে ছাত্রদের হত্যা করে। সেখানে তারা সফল হয় এবং কি আন্দোলনকে একটি সরকার পতন আন্দোলন নিয়ে যেতে সক্ষম হয়। তারা এই আন্দোলনে কি করেছে? সরকারের সকল প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, জেলখানায় সকল জঙ্গিদের মুক্ত করেছে, সরকারের সকল পুলিশ থানা বিভিন্ন পর্যায়ের অস্ত্র লুট করেছে এবং কি পুলিশদের নির্মমভাবে, যারা আমাদের নিরাপত্তা দেয়, যারা দিনরাত পরিশ্রম করে মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আজকে আপনারা দেখেছেন, একবার নয় বারবার এই ছাত্ররা বলেছে এবং কি তাদের যে পিতা ডক্টর ইউনূস, তিনিও কিন্তু আমেরিকা ক্লিন্টনের একটি অনুষ্ঠানে বলেছেন এটি ছিল মেটিকুলাস ডিজাইন। তিনি 4 বছর যাবত এই ডিজাইন করেছে ছাত্রদেরকে নিয়ে, কিভাবে এই আন্দোলন এবং কি শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করে তাকে সরকার থেকে নামানোর জন্য। সেখানে তারা বিভিন্ন উপদেষ্টা বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, তিনি বারবার বলেছে যে কোন রাইফেল দিয়ে গুলি করা হচ্ছে, ওই রাইফেল পুলিশদের নেই। তো বারবারই এই আন্দোলনটা, এই ছাত্র হত্যাটা বিতর্কিত সবসময় ছিল এবং কি এটি যে একটি মেটিকুলাস ডিজাইন, সেটিও কিন্তু তারা বারবার উল্লেখ করেছে। আমরা মনে করি যে এই আন্দোলন, এই সরকার পতন আন্দোলন ছিল শুধু সরকার পতন নয়, ইউনূসের ক্ষমতা দখল এবং কি স্বাধীনতা বিরোধী শক্তির সরকার গঠন, ক্ষমতায় আসার জন্য যে তাদের লালস ছিল, সেটি প্রতিফলন তারা করেছে পরিকল্পিতভাবে। তারা 5ই আগস্টের পরে যেভাবে মানুষকে হত্যা করেছে, নির্যাতন,
লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারি এবং কি ঘুষ বাণিজ্য বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসে কোনো সরকার, এরশাদ সরকার আসুক আর যে সরকার আসুক, এইভাবে লুটতরাজ, চাঁদাবাজি, ঘুষ কখনোই বাংলাদেশের ইতিহাসে হয়নি। মব, মানুষ হত্যা, পুলিশ হত্যা, নির্মমভাবে একটি দেশের নাগরিক আরেকটি না, একই দেশের মানুষ, তারাও মুসলিম আমরাও মুসলিম, ধর্মের দোহাই দিয়ে, বিভিন্ন দোহাই দিয়ে তারা যেভাবে মানুষকে হত্যা করেছে, মাজার ভেঙেছে, মসজিদ পুড়িয়ে দিয়েছে, মন্দির পুড়িয়ে দিয়েছে, এটি আমরা মনে করি যে একটি কোনো ধর্মেই উল্লেখ নেই যে একটি অসহায় নিরপরাধ মানুষকে তার উপর অত্যাচার করা হোক। একজন অপরাধী হোক, সে যেই হোক, আমি কিনা যেই হোক, আমি যদি অপরাধ করে থাকি অবশ্যই আমার বিচার হবে আইনে আওতায় এনে। কিন্তু এইভাবে তারা যারা করেছে যে একই দেশের নাগরিক হয়ে আমরা তো দুদিন আগে পরে একসাথেই একই দেশে থাকব, তো এইটা করাটা আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক দেশে, স্বাধীন রাষ্ট্রে এটা ঠিক হয়নি। ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন, ভাষা আন্দোলন থেকে আমরা ভাষা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, সব কিছু সেই ছাত্রলীগকে তারা পরিকল্পিতভাবে সবার আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তো এটি বোঝা যায় তাদের উদ্দেশ্য ছিল। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যারা ভিপি হয়েছে, সাদিক কায়েম, তারাও ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিয়ে এতদিন থেকে এখন বলতে তারা শিবিরের সভাপতি। তো এইগুলো তাদের একটা পরিকল্পনার অংশ, এবং কি সেই পরিকল্পনাটা ভয়ঙ্কর। আজও পর্যন্ত দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যখন দেশ স্বাধীন হলো, যুদ্ধ হলো, বঙ্গবন্ধু প্রথম বলেছেন অস্ত্র জমা দিতে হবে। সেই মুক্তিবাহিনীরা যারা ছাত্রলীগ করে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিলেন, সাধারণ জনগণ, কৃষক শ্রমিক যোগ দিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে, তারা কিন্তু বঙ্গবন্ধুর পায়ের নিচে অস্ত্র জমা দিয়েছে, লক্ষ লক্ষ অস্ত্র। আমরা দেখেছি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী 1,05,000 তার কাদিরা বাহিনী অস্ত্র জমা দিয়েছে। মুজিব বাহিনী ঢাকা স্টেডিয়ামে লক্ষ লক্ষ অস্ত্র জমা দিয়েছে। কই আজ পর্যন্ত ডক্টর ইউনূস কোনো দিন বলেনি 1.5 বছরে যে তোমরা যে অস্ত্র লুট হয়েছে, তোমাদের আহ্বান করলাম দেশের শান্তির লক্ষ্যে তোমরা অস্ত্র জমা দিয়ে যাও? কই তাদের শব্দ পেলাম না। আজও পর্যন্ত নতুন সরকারে আমরা সেই কথাটি শুনতে পেলাম না। আজকে বাংলাদেশের মানুষ আতঙ্কিত, বাংলাদেশের ব্যবসায়ীরা আতঙ্কিত, সাধারণ মানুষ আতঙ্কিত। প্রায় 10,000-এর উপরে অস্ত্র লুট হয়েছে বা সাধারণ জঙ্গিদের হাতে সেই অস্ত্রগুলো। আজকে তারা কি প্রমাণ করতে চায় যে এই অস্ত্র মানুষের হাতে থাকলে দেশে কোনোদিন শান্তি ফিরে আসবে? ওই ছাত্র, যে ছাত্ররা আগামী দিনের দেশের ভবিষ্যৎ, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে শিবির করুক, ছাত্রলীগ, ডাজন্ট ম্যাটার, ম্যাটার তো তারা আগামী দিনের ভবিষ্যৎ। তারা ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি পড়াশোনা করছে। তাদেরকে আজ পর্যন্ত ইউনূস সরকার বলেন, কোনো সরকার বলেনি বাবা তোমরা ক্লাসে ফিরে যাও, তোমরা লেখাপড়া করো, যে আন্দোলন তোমরা করেছিল ছাত্রদের তোমাদের অধিকার নেই, সেটি তোমরা সফল হয়েছো। একদিন ক্ষমতা আসলেন, অবশ্যই তারা একটি সংগঠন, দীর্ঘদিন পুরানো সংগঠন, অবশ্যই তারা এইসব ব্যাপারে তারা ইতিমধ্যেই বলেছে যে পুলিশ হত্যার বিচার কার্যক্রম শুরু হবে। 5ই আগস্টের পরে যে সকল অন্যায় কাজ হয়েছে, আমার 5টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার ছাত্রলীগ ভাইদের হত্যা করা হয়েছে, তারা বলেছে কার্যক্রম করলে ভালো, তারা সেটার জনগণের কাছে সম্মানিত হবে, আর যদি তারা কার্যক্রম না করে তারা জনগণের কাছে ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। কারণ 5ই আগস্টে তারা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী যে 5ই আগস্টের পরে যে কোনো অন্যায় যেটা হয়েছে আপনার থানায় বা কোর্টে আইনের করেন, সেটার বিচার হবে। পুলিশ হত্যা হয়েছে, সে পুলিশ হত্যার বিচার হবে। তো আজকে যারা এই অন্যায়গুলো করেছে তারা কিন্তু টালমাতাল হয়ে গেছে, তারা কিন্তু তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের এই পুলিশ হত্যা, লুট, চাঁদাবাজ, ছাত্রলীগ, আওয়ামী লীগদের যেভাবে হত্যা করেছে, সেগুলো যদি বিচার শুরু হয়, অবশ্যই আমরা মনে করব যে তারা অনেক নেতা ফেসে যাবে যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল। আমরা মানুষ তো অনেক কথাই বলে, আমরা মনে করি যে আমরা ভাগ্যবান
আল্লাহ, মহান আল্লাহ তাআলা জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এখনও জীবিত রেখেছেন, যিনি আমাদের দলের প্রধান, যিনি বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়েছিলেন, কিন্তু তার পরবর্তী বাংলাদেশকে বাঙালি জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন। যেহেতু তিনি জীবিত আছেন, আমাদের দলের প্রধান, তিনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ কোন দিকে যাবে, আওয়ামী লীগ কোন দিকে যাবে। এবং কি আমরা মনে করি যে আমাদের সাথে এখনও বাংলাদেশের 50% উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। এই নির্বাচন যেভাবে হোক, দেখেন তারাই নির্বাচন করেছে, তারাই বলছে নির্বাচনে কারচুপি হয়েছে, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। কই আমাদের তো বলার প্রয়োজন হয় না, তারাই তো সিট ভাগাভাগি করে নিয়েছে। তো তাদের কথা জনগণ বলবে। আগামী নির্বাচন যখন হবে দেখা যাবে আমাদের দল কার সাথে আন্দোলনে যায়, কার সাথে সরকারে যাবে। জনগণ যাকে ভোট দিবে, জনগণ তাকে সমর্থন করবে। সিট পেল কিভাবে? এটা আমরা তো, তারাই তো বলছে যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তারাই কেউ বলছে সরকারি দলে যে জামাতের আমির শফিক তিনি নির্বাচিত হননি, তাকে নির্বাচিত করানো হয়েছে। তো নাহিদ সে নির্বাচিত হননি, তাকে নির্বাচিত বিশেষ অনুরোধে নির্বাচিত করানো হয়েছে। তো আবার জামাত বলছে তারেক জিয়া গুলশান থেকে নির্বাচিত হননি, তাকে নির্বাচিত করে। তো এইটা তারাই কাদা ছুটাছুটি করছে, তারাই তাদের গোপন কথা বলছে। আমাদেরকে বলার কোনো প্রয়োজন মনে করি না। জনগণ বুঝে গেছে যে এই নির্বাচন কীভাবে হয়েছে, কাদের ইশারায় হয়েছে, এবং কি এটা কতদিন সরকার থাকবে এটা জনগণই বলবে। এটা আমাদের দলের প্রধান, তিনি এই ব্যাপারে কথা বলেছেন। আমাদের দল, আমাদের আওয়ামী লীগ কারোর সাথে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতা এনেছেন, এই কথা সম্পূর্ণ ভুল। এবং কি জামাতকে সাথে নিয়ে আন্দোলনে যাবে ভবিষ্যতে, সেটা আমাদের দলের প্রধান শেখ হাসিনা সিদ্ধান্ত দেবে। তার স্পষ্ট বক্তব্য ছিলেন নির্বাচনের আগে, যেখানে স্বাধীনতার প্রতীক নেই, নৌকা প্রতীক নেই, সেখানে আওয়ামী লীগের কেউ ভোট দিতে যাবেন না। সে একই মেসেজ আমরাও দিয়েছি আমাদের কর্মীদের উদ্দেশ্যে। এখন অনেককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে পিস্তল ঠেকে অনেকে পুলিশের হয়রানি ভয় দেখে অনেকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারে। এটা আমাদের দলের কোনো সিদ্ধান্ত নয় যে কে ভোট কেন্দ্রে যাবে। আমাদের একটাই সিদ্ধান্ত ছিল যে আমরা যতই ভয় দেখাক আমরা ভোট দিতে যাব না, এবং কি আমরা সেই সিদ্ধান্তই আমাদের দল ছিল। এখন যদি জামাত প্রস্তাব করে আপনাদেরকে যে আমরা কোনোভাবে কেসগুলো আপনাদেরই করে দেব, তাহলে কি আপনারা তাদের সঙ্গে বৃহত্তর আন্দোলনে যাবেন? জামাত কি বললো, বিএনপি কি বললো, এটা তো তাদের ব্যাপার। আমরা সকলে জানি যে এগুলো একটি মিথ্যা মামলা। দেশবাসীও জানে, সারা বিশ্ব জানে যে এগুলো একটি মিথ্যা মামলা ছিল। একজন ব্যক্তি নামে 100টি মামলা, তো শুধু একজন নয়, এরকম সকল এমপি সকল নেতাদের নামে। একই ঘন্টায় হত্যাকাণ্ড হয়েছে টাঙ্গাইলে, আমার নির্বাচনী এলাকায়, একই ঘন্টায় হয়েছে গাজীপুরে, একই সময় হয়েছে যাত্রাবাড়ি। আসামি আমরা সব জায়গায়। তাহলে কি সকল আসামিরা হেলিকপ্টারে ঘুরে ঘুরে এগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে? এগুলো সবাই জানে যে এগুলো মিথ্যা রাজনৈতিক মামলা, এবং কি রাজনৈতিক মামলা কখনো টিকে না, এগুলা থাকবে না। এগুলা আমরা কর্মীদের উদ্দেশ্যে আমরা সকলেই জানে। তো সেগুলো আগামী ভবিষ্যতে থাকবে না। এটা কার সাথে আপোষ করে আওয়ামী লীগ এগুলো করতে যাবে না। দেখুন, আমার টাঙ্গাইল একটি রাজনৈতিক উর্বর ভূমি, যে টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, যে টাঙ্গাইলে স্বাধীনতার অনেক সাহসী সৈনিক এই টাঙ্গাইল থেকে নেতৃত্ব হয়েছিল। সেই টাঙ্গাইলে 8টি সংসদীয় আসন, এবং কি অতীতে অনেক সন্ত্রাসী গোষ্ঠী এই টাঙ্গাইলে ছিল।
আমার দীর্ঘদিন আমি জার্মানে পড়াশোনা, রাশিয়া, জার্মান, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, সেখানে ব্যবসা করেছি। তারপর আমি এই টাঙ্গাইলকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য আমার রাজনীতিতে, ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি। এই টাঙ্গাইলবাসীকে রক্ষা করার জন্য আমার টাঙ্গাইলে ফিরে আসা, এবং কি আমি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিকদের, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নিরীহ মানুষদেরকে সাথে নিয়ে টাঙ্গাইলকে আন্দোলন তৈরি করে টাঙ্গাইলকে সন্ত্রাসমুক্ত করার জন্য আমরা সক্ষম হয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, তার সহায়তা। তো যখন আপনি একটি সন্ত্রাসী গোষ্ঠীকে উচ্ছেদ করবেন, একটা সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করবেন, তখন অনেকে অনেক কথা বলে যে কি যেন কত বড় শক্তি সে, সেই জায়গাটায় অনেকে নানানভাবে বলার চেষ্টা করে। আমার রাজনৈতিক জীবনের উদ্দেশ্য ছিল, আমি খুব ভালো ছিলাম জার্মানিতে, আর ব্যবসা ছিল সেখানে। আমাদের ফ্যামিলির আমরা 6 ভাই, 3 ভাই 3 বোন। আমার 3 বোন লন্ডনে থাকেন, ইংল্যান্ডে থাকেন, আর আমরা 3 ভাই জার্মানিতে। সো আমার বাবা মা ছাড়া আমার টাঙ্গাইলে কেউ ছিল না, এবং কি আমরা সেখানে নির্বাচিত হতে হবে, নির্বাচন রাজনীতি করতে হবে, সেরকম কোনো পরিকল্পনাও ছিল না। প্রতিবাদের জন্য, মানুষকে মুক্ত করার জন্য, মানুষকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্যই আমার টাঙ্গাইলে ফিরে যাওয়া রাজনীতিতে। তো অনেকে অনেক কথা বলতে পারে। তো এটা প্রত্যেকটা সরকার, যে দল সরকার গঠন করে, তাদের দলীয় একটি সিদ্ধান্ত যে তিনি এই দেশটাকে কিভাবে দেখছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে কিভাবে দেখছে, তাদের সিদ্ধান্ত। এটা কিন্তু আমাদের কোনো সিদ্ধান্ত নয়। তো রাজনীতি, আমাদের দলও দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন। তো সেই জায়গায় যে দল, যে নেতা তার দূরদর্শিতা রাজনীতি দিয়ে দেখবে, আমি আজকে দেখব ক্ষমতা, কালকে আমার ক্ষমতা নাও থাকতে পারে। তো আমি যদি আজকে আমাকে দেশ নিয়ে ভাবি, ভবিষ্যৎ দেশটা 50 বছর পরে কোথায় যাবে, নতুন জেনারেশনকে কি উপহার দিয়ে যাব, তাদেরকে কি দেশ আমরা দিয়ে যাব। আমরা কেউ কিন্তু 100-200 বছর বেঁচে থাকবো না। আমাদের নেত্রী শেখ হাসিনাও যে আরও 100 বছর বাঁচবে, তারেক জিয়াও যে 200 বছর বাঁচবে, এটা কিন্তু তারা বলতে পারবে না। তবে তাদের রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আল্লাহ প্রদত্ত। তো সেই জায়গায় রাজনীতির নেতার দূরদর্শিতাই হলো মেন একটা জাতির জন্য, দেশের জন্য মূল শক্তি। তো তাদের দূরদর্শিতার দেশকে, ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা সংঘাতের মধ্যে রাখবো, নাকি বাংলাদেশকে আমরা একটি নতুন জেনারেশনকে আমরা একটা সুন্দর, নিরাপদ রাষ্ট্র হিসেবে তাদের উপহার দেব, এটা রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের উপরে। কিন্তু নাকি বাংলাদেশকে আমরা জঙ্গি রাষ্ট্রের হাতে তুলে দেবো, জঙ্গি নেতাদের হাতে তুলে দেবো, সব কিছু কিন্তু নানান কোশ্চেনে কিন্তু বাংলাদেশ এখন চলছে। রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হলে, যেমন জামাত কোনোদিন 20টির উপরে সিট পায়নি, সেখানে কিন্তু আজকে তারা 50টির উপর 60টির উপরে সিট পেয়ে গেল। এটি কিন্তু রাজনৈতিক নেতাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে। কিন্তু এই ভুলে বাংলাদেশ যে, আফগানিস্তানেও আপনি টিভি রিপোর্ট যদি দেখেন, আজ থেকে 40 বছর আগে ইউনিভার্সিটিতে, কলেজ ইউনিভার্সিটি শিক্ষক কিন্তু মহিলারা ছিল। আফগানিস্তান, ইরানেও কিন্তু, পাকিস্তানেও কিন্তু একটি সুন্দর পরিবেশ ছিল, বসবাসযোগ্য। কিন্তু সেই রাজনৈতিক নেতাদের ভুলের সিদ্ধান্তে, পশ্চিমাদের উস্কানিতে যারা পা ফেলেছে, আজকে দেখেন আফগানিস্তান, পাকিস্তান তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তা আমরা মনে করি যে বাংলাদেশ, একটি কথাই তো বললাম যে বাঙালি খুবই প্রতিবাদী একটি জাতি। তারা দেখবে বুঝবে, যখন তারা তেরে বসবে তখন তাদের ঠেকানো অনেক কঠিন। তো সেখানে শেখ হাসিনা এখনও দেখেন যে, আপনারা যখন ইউনূস সরকার সকল গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট তার হাতে গেলেন, দেশি বিদেশি
যে এখনও বাংলাদেশের মোর দেন 60% লোক শেখ হাসিনাকে চায় ক্ষমতায়, আওয়ামী লীগকে চায়, যে তারা দেশের উন্নয়ন করেছে, মানুষের কল্যাণে কাজ করেছে, নিরাপদ দিয়েছে, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিয়েছে। সেখানে বাংলাদেশে মানুষ, গরিব দুঃখী মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আওয়ামী লীগকে চায়। ঠিক রিপোর্টটা যখন তাদের হাতে গেলেন, তখনই তাদের একটা মাত্র উপায় ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে। তো সেই কাজটাই তারা করেছেন। তো আজকে ক্ষমতার উৎস, ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণ যদি রাজপথে নামে, জনগণ যদি শেখ হাসিনাকে ডাকে, কে ফেরাতে পারবে? দিক 1 বছর পরে নির্বাচন। যদি আওয়ামী লীগ সর্বোচ্চ ভোটে না জিততে পারে, কোনোদিন রাজনীতি করব না। যদি আওয়ামী লীগ 200-র উপরে সিট না পায়, কোনোদিন রাজনীতি করব না। বাংলাদেশ মানুষ বুঝতে পেরেছে, সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী বলেন, সাধারণ মানুষ সকলেই বুঝতে পেরেছে শেখ হাসিনা ভালো ছিল, বাংলাদেশের জন্য একটি সাহসী রাষ্ট্রনায়ক ছিলেন, যেটি বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। আজ পর্যন্ত এতগুলো ইউনূস তো শেখ হাসিনার সরকারের প্রত্যেকটা পাতা উল্টিয়েছে দুর্নীতির। তারা যেটা বলে, কই শেখ হাসিনার বিরুদ্ধে তো 1 কোটি টাকার দুর্নীতি দেখাতে পারেনি। কই শেখ হাসিনার বিরুদ্ধে তো ইন্ডিয়ার সাথে যে চুক্তি বলে, একটা পাতা অবৈধ চুক্তি দেখাতে পারেনি। তো আজকে তারা অতীতেও বলেছে যে অনেক শেখ হাসিনার নামে অনেক দুর্নীতি করেছে। এটা প্রোপাগান্ডা ছিল শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বিতর্কিত করার জন্য। সেই প্রোপাগান্ডা মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা মতো ভালো রাষ্ট্রনায়ক বাংলাদেশের ইতিহাসে 100 বছরে, আগামী 100 বছর আসবে কিনা সন্দেহ। তা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের মুক্তি, অর্থনীতি মুক্তি, বাংলাদেশের মানুষের স্বাধীনতা স্বাদ আবার ফিরে পাওয়া, সাংস্কৃতিক বলেন, শিক্ষা বলেন, সকল কাজের জন্য শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব নেই। অত্যাচার, জুলুম, নির্যাতন করে, লুটতরাজ করে তারা ক্ষমতায় থাকবে, তারাও ভুল করবে, সেক্ষেত্রে আবার অভ্যুত্থান আবার হবে। ভেরি সিম্পল। এবং বাংলাদেশে যদি বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে অনেক সিনিয়র নেতাদের বাদ দিয়ে তিনি সরকার গঠন করেছেন। অনেক বিজ্ঞ, অনেক ত্যাগী, অনেক অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের বাদ দিয়ে তিনি তরুণদের নিয়ে মন্ত্রিসভা করেছেন। তো তিনি যদি সেখানে সফল হয়, তার দল সফল হবে। তিনি যদি ব্যর্থ হয়, তো অবশ্যই বাংলাদেশ এমনই একটা দেশ, সেখানে খুব একটা বেশি দিন লাগে না জনগণ যদি একবার বোঝে যে না, ইউনূস তো ভেবেছিল যে বাংলাদেশে মিনিমাম 10 বছর তিনি ক্ষমতায় থাকবেন, অথবা আমৃত্যু তিনি ক্ষমতায় আসার পরে যে সকল বক্তব্য দিয়েছেন, যে রিসেট বাটনে চাপ দিয়ে তিনি ডিলেট করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগকে, বাংলাদেশে সেই সরকারকে। তো তিনি যে বাংলাদেশের জন্য কি করতে পেরেছেন, একটা কাজ করেছেন। যদি ইউনূস সরকারে না আসতেন, বাঙালির একটা আফসোস থেকে যেত যে এই সুদখোর, এই একটা মানে খারাপ ভাষায় বলবো না, একটা ধোঁকাবাজ, ভাওতাবাজ, যিনি এই আমেরিকার বিভিন্ন লবিং করে নোবেল পুরস্কার নিয়ে বাংলাদেশকে তিনি স্বপ্ন দেখেছেন দীর্ঘদিন, সে কখনো ক্ষমতায় আসলে তিনি এটা করবেন। অন্ততপক্ষে বাঙালি, সে যে একটা বাটপার, বাঙালি যাতে এটা বুঝতে পেরেছে, নাহলে আফসোস থেকে গেত যে ইউনূসকে যদি ক্ষমতায় না দেখতো। তিনি এসেই তো বলেছে বাংলাদেশকে কোথাও যেতে হবে না, বাংলাদেশের কাছে মানুষ আসবে, বাংলাদেশের মানুষের টাকার পিছু করতে হবে না, মানুষের পিছু টাকা ঘুরবে। এই যে সকল ভোকাস কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে তিনি টাকা লুটতরাজ করে নিয়ে গেলেন। গ্রামীণ টেলিকম, বিভিন্ন গ্রামীণ ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসার সুবিধা নিয়ে অন্ততপক্ষে একটা জিনিস হয়েছে যে না, শেখ হাসিনাই বাংলাদেশের ঠিক ছিল। এই মুখোশধারী যারা, তারা মানুষকে বিভ্রান্ত করে
তারা ক্ষমতার লোভে বাংলাদেশের ছাত্রদের রক্তের উপরে মানুষকে ধ্বংস করে তারা ক্ষমতার লোভ করেছে। এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তারা কিন্তু 1.5 বছরের উপরে টিকতে পারেনি। আমি এটা বলতে পারি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার দলের সিদ্ধান্তের ব্যাপার। তিনি দীর্ঘদিন পরে দেশে এসেছেন। তিনি যদি মনে করেন, এটা তো যার যার রাজনৈতিক সিদ্ধান্ত, ধ্যান ধারণা পরিকল্পনার থেকে তিনি কাজ করবেন। অবশ্যই তার যদি অতীতে কোনো ভুল, যেটা কোর্টে রায় হয়েছে অনেক মামলায়, সেগুলো তিনি খালাসও পেয়েছেন। তো সেখানে যদি মনে করেন যে তার ধ্যান ধারণা এটা কাজের মধ্য দিয়ে দেশবাসী বুঝতে পারবে, তো আমরা মনে করি না যে সে কি করতে পারবে, এটা আমরা জানি না। এটা সঠিক নেতৃত্ব বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশ দেখুন, আপনি ধর্ষণ, চাঁদাবাজ, দখলদার যে কথা বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিলেন প্রায়। এই 16 বছরে আমাদের দলের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যেভাবে দল, দেশ, প্রশাসনকে তিনি যেভাবে সুন্দরভাবে পরিচালনা করেছেন, তার ধীর নেতৃত্বের মধ্য দিয়ে, সেই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু ডেভেলপ করতেছিল। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের এভরিথিং, ইন্ডাস্ট্রিয়াল বলেন, লেখাপড়া বলেন, ডিজিটাল বাংলাদেশ বলেন, বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা, সব কিছু যে পরিবর্তন, সেটি কিন্তু একটি ভালো নেতৃত্বের কারণে। যখন ইউনূস সরকার আসলেন, তিনি ছাত্রদের হাতে, দুষ্টদের হাতে অস্ত্র তুলে দিলেন এবং তাদের স্বাধীন দিয়ে দিলেন যে তোমরা যা ইচ্ছা তাই করো। একটি সাক্ষাৎকারে সারজিৎ বলতেছিল যে আমরা তো যা ইচ্ছা তাই করেছি, আমরা যখন মন্ত্রী সবাই গিয়ে ধমক দিয়েছি, কখন এটা করেছি ওটা করেছি। তো দুষ্ট গরু যখন ছেড়ে দেওয়া হয়, তারা দুষ্টমি ছাড়া আর কিছুই বোঝে না। সেই দুষ্ট গরুগুলোকে আবার গোয়ালে আনতে তার শক্ত চাবুক লাগে। সে চাবুক যদি বিএনপি সরকার ব্যবহার না করতে পারে, তাহলে এরকম থাকবে। আর সেই জায়গায় যদি তারা মনে করে যে এগুলো চলতে থাকবে, জনগণ বেশি দিন লাগবে না, 1 বছর কি 2 বছর পরে রাজপথে নেমে সেগুলোর প্রতিবাদ অবশ্যই করবে। তো বিষয়টা হলো যে দেশের ছাত্র সমাজকে নষ্ট করেছেন ডক্টর ইউনূস, এবং কি জঙ্গিদের উস্কানি দিয়ে হাতে অস্ত্র তুলে দিয়েছেন ডক্টর ইউনূস। জামাত শিবিরদের, আজকে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তাদের ছাত্র নেতাদের যে বক্তব্যের মানসিকতা, আমরা বিগত দিনে এগুলো দেখিনি। বাংলাদেশ ডাকসু, ঢাকা ইউনিভার্সিটির যারা ছাত্রনেতা বের হয়েছে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, তাদের কিন্তু একটা যোগ্যতা, একটা কোয়ালিটি ছিল। আর এখনকার নেতৃত্বের যে সকল বক্তব্য আমরা শুনি, আর তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো শিক্ষকদের উপর অত্যাচার, তাদের উপরে গায়ে হাত তোলা, এগুলো কিন্তু আমরা কখনো ছাত্রলীগ বা ছাত্রদল অন্য কোনো দলে আমরা দেখিনি। তো এইটাই পার্থক্য, যে ডক্টর ইউনূস দেশ থেকে পরিকল্পিতভাবে ছাত্রদের মানসিকতা নষ্ট করে গেছে। একটু সময় লাগবে, এখানে শেখ হাসিনার মতো নেতৃত্ব লাগবে, ধীর নেতৃত্ব লাগবে, তাহলে দেশে আবার সোজা পথে চলবে। মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি সংগঠন। কোটি কোটি কর্মী আমাদের বাংলাদেশের, তৃণমূল কর্মী। সেখানে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ড, উপজেলা আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে। আপনি দেখেন, এই যে একটি নির্বাচন, এত অত্যাচার, এত হত্যা, মব পিটিয়ে পিটিয়ে নেতাদের হত্যা করা, বাড়ি লুট, ব্যবসা লুট, তারপরও কিন্তু টিভি পত্রিকায় দেখা যায়নি যে আওয়ামী লীগের 10 জন এমপি বিএনপিতে বা জামাতে যোগ দিয়েছে। এবং ভোটের পরে এটা হচ্ছে। তো
নির্বাচনের পরেও হচ্ছে। তো আমরা মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল এখনও ভাঙেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা খুবই মানসিকভাবে শক্ত। তো সেই জায়গায় আমরা মনে করি যে অতি দ্রুতই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে, ছাত্রলীগের শুরু হবে, এটা আমাদের বিশ্বাস। আন্তর্জাতিকভাবে এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং কি অবশ্যই বাংলাদেশ সরকারের উপর চাপ হবে। একটি রাজনৈতিক দলকে পৃথিবীর কোথাও নেই, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে যেখানে সম্মেলনের মধ্য দিয়ে আমাদের দল নেতা নির্ধারিত হয়। এটা কোনো জঙ্গি সংগঠন নয়, এটি কোনো অরাজনৈতিক কার্যক্রমের সংগঠন নয়। তো সেখানে আওয়ামী লীগের আগামী অল্প দিনের মধ্যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা, ছাত্রলীগের নিষেধাজ্ঞা সেটা হবে। আমার বিশ্বাস যে আগামী অল্প দিনের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগের কার্যক্রম শুরু হবে। আমি মনে করি না যে দেখুন অনেকটা একটা আন্দোলন, একটা যখন সরকার গঠনে অনেক কথা হতে পারে। তা আমাদের কাছে যখন মানে প্রুফ হাতে নেই, ওই কথা বলতে পারবো না যে বিএনপি কার সাথে সিগনেচার করে, আমেরিকা বা ইংল্যান্ড বা তুর্কি বা পাকিস্তান, এটা তো আমরা চায়না আমরা তো দেখিনি, বা ইন্ডিয়া। তো তাদের কার সাথে কমিটমেন্ট কী করবে এটা তো আমরা দেখিনি, শুনিনি। তো এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, তাকে যদি তারা মনে করে সে পররাষ্ট্র বিষয়ে দক্ষ, যোগ্য, তারা দিয়েছে, এটা তাদের সিদ্ধান্ত। যে ইউনূস সরকার তাকে একটি ভালো জায়গায় রেখেছিল, একসময় বিএনপি তার বিরুদ্ধে কথা বলেছে, এখন ছাত্ররা তার বিরুদ্ধে কথা বলছে। তো তিনি ব্যক্তিগতভাবে কি ভবিষ্যতে জামাত বা এনসিপি তারাই বলবে যে তার সে মানুষটা কি, কার লোক, কাদের ইশারায় তিনি এখানে এসেছে, তারাই বলবে। আমাদের বলার কোনো প্রয়োজন নেই। এটা প্রত্যেকটা সরকার, যে দল সরকার গঠন করে, তাদের দলীয় একটি সিদ্ধান্ত যে তিনি এই দেশটাকে কিভাবে দেখছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে কিভাবে দেখছে, তাদের সিদ্ধান্ত। এটা কিন্তু আমাদের কোনো সিদ্ধান্ত নয়। রাজনীতি, আমাদের দলও দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন। তো সেই জায়গায় যে দল, যে নেতা তার দূরদর্শিতা রাজনীতি দিয়ে দেখবে, আমি আজকে দেখব ক্ষমতা, কালকে আমার ক্ষমতা নাও থাকতে পারে। তো আমি যদি আজকে আমাকে দেশ নিয়ে ভাবি, ভবিষ্যৎ দেশটা 50 বছর পরে কোথায় যাবে, নতুন জেনারেশনকে কি উপহার দিয়ে যাব, তাদেরকে কি দেশ আমরা দিয়ে যাব। আমরা কেউ কিন্তু 100-200 বছর বেঁচে থাকবো না। আমাদের নেত্রী শেখ হাসিনাও যে আরও 100 বছর বাঁচবে, তারেক জিয়াও যে 200 বছর বাঁচবে, এটা কিন্তু তারা বলতে পারবে না। তবে তাদের রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আল্লাহ প্রদত্ত। তো সেই জায়গায় রাজনীতির নেতার দূরদর্শিতাই হলো মেন একটা জাতির জন্য, দেশের জন্য মূল শক্তি। তো তাদের দূরদর্শিতা, দেশকে, ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা সংঘাতের মধ্যে রাখবো, নাকি বাংলাদেশকে আমরা একটি নতুন জেনারেশনকে আমরা একটা সুন্দর, নিরাপদ রাষ্ট্র হিসেবে তাদের উপহার দেব, এটা রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের উপরে। কিন্তু নাকি বাংলাদেশকে আমরা জঙ্গি রাষ্ট্রের হাতে তুলে দেবো, জঙ্গি নেতাদের হাতে তুলে দেবো, সব কিছু কিন্তু নানান কোশ্চেনে কিন্তু বাংলাদেশ এখন চলছে। রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হলে, যেমন জামাত কোনোদিন 20টির উপরে সিট পায়নি, সেখানে কিন্তু আজকে তারা 50টির উপর 60টির উপরে সিট পেয়ে গেল। এটি কিন্তু রাজনৈতিক নেতাদের একটি ভুল সিদ্ধান্তের কারণে। কিন্তু এই ভুলে বাংলাদেশ যে, আফগানিস্তানেও আপনি টিভি রিপোর্ট যদি দেখেন, আজ থেকে 40 বছর আগে ইউনিভার্সিটিতে, কলেজ ইউনিভার্সিটি শিক্ষক কিন্তু মহিলারা ছিল। আফগানিস্তান, ইরানেও কিন্তু, পাকিস্তানেও কিন্তু একটি সুন্দর পরিবেশ ছিল, বসবাসযোগ্য। কিন্তু সেই রাজনৈতিক নেতাদের ভুলের সিদ্ধান্তে, পশ্চিমাদের উস্কানিতে যারা পা ফেলেছে, আজকে দেখেন আফগানিস্তান, পাকিস্তান তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।